কাকে কৃষ্ণ কনসাসনেস মনে করেন জানি না। এক প্রকার লোক ছিল, তারা নবদ্বীপকেই মহাপ্রভুর জন্মস্থান বলতেন, কিন্তু সেটা তো নয়। সেজন্য জগন্নাথ দাস বাবাজী মহারাজ, গৌরচন্দ্র দাস বাবাজী মহারাজ সেখানে যাননি। যখন শিল ভক্তিনাথ ঠাকুর আবিষ্কার করলেন, তখন জগন্নাথ দাস বাবাজী মহারাজ এলেন যে কেদারনাথ মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেছে, আমি যাচ্ছি। এলেন। তাহলে সহজিয়ারা একরকম ভাবতো গঙ্গার গতিপথ পরিবর্তনের জন্য মহাপ্রভুর জন্মস্থান এসব সংগঠিত হয়ে গেছিলেন, ভগবানের ইচ্ছাতেই এরকম হয়। আর বর্তমানে একটি সংস্থা মায়াপুরের বাইরে একটি মন্দির করে বলছে এইটি মায়াপুর। তাহলে শিল ভক্তিবিনোদ ঠাকুর যে আবিষ্কার করলেন সেটার বিরোধ করা হচ্ছে না? সহজিয়ারা এক জায়গায় বলতো, বা এখনো বলে, নবদ্বীপে রিক্সাওয়ালা যদি যান, আসুন এইসব দর্শন করিয়ে আনি, আর বলবো ওটা মিয়াপুর, এইটা নবদ্বীপ। রিক্সাওয়ালা এসব বলে, কারণ তাদেরকে নবদ্বীপের সহজিয়ারা এরকমই শিখিয়েছে। সেইখান থেকে ঠাকুর মহাশয় দিব্য দৃষ্টির দ্বারা এবং ভৌগোলিক, আর্কিওলজিক্যাল ম্যাপ, তারপর শ্রী চৈতন্য ভাগবত, শ্রী ভক্তি রত্নাকর ইত্যাদির দ্বারা প্রমাণ করে মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করলেন। এখন সেইটিকে আবার সরিয়ে অন্যত্র মায়াপুর বলা হচ্ছে। যদি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য কেউ পড়েন, সেখানে পঞ্চম অধ্যায়ে যেখানে অন্তর্দ্বীপের বর্ণনা আছে, শ্রীমন নিত্যানন্দ প্রভু জীব গোসাইপাদকে শ্রী ধাম দর্শন করাচ্ছেন। সেখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন যে চারিদিকে অষ্টদল পদ্মের মতো 8টি দ্বীপ আছে। সীমন্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদ্রুমদ্বীপ, রুদ্রদ্বীপ। জলে যেন 8টি দলযুক্ত পাপড়ি পদ্ম, 8টি পাপড়ির পদ্ম যেন জলে ভাসছে। এই 8টি পাপড়ি, এই 8টি দ্বীপ, আর মাঝখানে হচ্ছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপের মধ্যেও পদ্ম ফুলের মধ্যে মাঝখানে সেখানে যেমন একটা কোর থাকে, সেই রকম এই অন্তর্দ্বীপের মধ্যেও একটা মধ্যবিন্দু টিপ, একটা ছোট্ট গোলাকার টিপ, সেইটি হচ্ছে মায়াপুর। সমগ্র অন্তর্দ্বীপকে মায়াপুর বলেননি ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। এবং এই মায়াপুরের স্থান তিনি পরিমাপ করে দিয়েছেন। তিনি বলেছেন মহাপ্রভুর জন্মস্থানকে কেন্দ্র করে যদি 500 ধনুর একটা বৃত্ত আঁকা যায়, 500 ধনুর ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকা যায়, তাহলে ওই শিবের ডোবা বলে যে স্থানটি পরিচিত, গোস্বামী মহারাজের মঠ ছিল, মাধব গোস্বামী মহারাজের মঠ ছিল এরকম, তারপরে ওই বৃদ্ধ শিবালয় ডোবা, এখানটা একদম অন্ধকার হয়ে যেত, 6:30, 6টা, 7টা এরকম সময় যখন পৌঁছাম, কখনো কখনো রাত্রে পৌঁছেছি, বন্যা রাত্রে পৌঁছেছি, তখন হেঁটে হেঁটে যেতাম। একটি রিক্সাওয়ালাও সেই সময় দেখা যেত না সন্ধ্যার দিকে। ওইখানে একটি সাঁকো ছিল, তা ওইটি হচ্ছে বৃদ্ধ শিবালয়ের স্থান, শিবের ডোবা বলা হতো। তা এখন সেইখানে বর্তমানে প্রভুপাদির একগণ শিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ তাঁর নামে তাঁর শিষ্যগণ একটি মঠ করেছেন। তাহলে ওখানে সবাই জানবেন যে শিবের ডোবা কোন জায়গাটা। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলে দিলেন দক্ষিণে ওই পর্যন্ত মায়াপুর। বর্তমানে কিছু লোক অর্থ, প্রতিপত্তি, লোক সংখ্যা, তারপর তাদের ভাষার জ্ঞান, এইসবের দ্বারা, সেই সবের শক্তির দ্বারা শিল ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশিত এবং পরিমাপ দেওয়া মায়াপুরকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে বলছেন এইটা মায়াপুর। তাহলে সহজিয়াদের কাছ থেকে মহাপ্রভুর জন্মস্থান আমরা ভুল বুঝতাম, শিল ভক্তিবিনোদ ঠাকুর আবিষ্কার করলেন এবং বললেন এইটি জন্মস্থান। আর বর্তমানে একটি সংস্থা সেইখান থেকে নামটিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বলছে না এইটা মায়াপুর। তাহলে এটা ভক্তিবিনোদ বিরোধ নয়? এই বললে সব রেগে যাচ্ছেন। এখনো আছে শিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের মঠ আছে, শ্রী নন্দনাচার্যের ভবন, শ্রী গৌর নিত্যানন্দ মিলন স্থান। সেই মঠে ওইখানে লেখা আছে ঈশোদ্যান। ঈশোদ্যান কম কথা নয়। ঈশোদ্যান কথাটি এসছে ঈশা যুক্ত উদ্যান। ঈশা মানে রাধা রানী, শ্রীমতী রাধা রানী, রাধা রানীর উদ্যান। তো তাঁরা তো বলেননি যে আমরা মায়াপুরে মঠ করেছি, তাঁরা বলেছেন এটি শ্রী ঈশোদ্যান, অন্তর্দ্বীপের অন্তর্গত। কিন্তু আরেকটি সংস্থা দুর্ভাগ্যবশত, কি তাদের কৃষ্ণ ভক্তি আর কি ব্যাপার জানি না, তারা ভক্তিবিনোদ ঠাকুরের আবিষ্কৃত যোগপীঠ যে মায়াপুরের কেন্দ্র এবং এই বৃদ্ধ শিবালয় পর্যন্ত মায়াপুর, এইটি কোনোদিন পড়েছেন কিনা জানি না, যারা পড়েছেন জেনেছেন তারা ইচ্ছা করে এটা ঘুলিয়ে দিয়ে বলছেন না সরে এসো, আমরা এখন মায়াপুরকে সরিয়ে নিয়ে যাব, দিয়ে বলছেন এইখানটা মায়াপুর।
পরিমাপ নিয়ে আমরা একটা সমস্যা তৈরি করেছি। এরপরে মন্দির, ভগবানের জন্মস্থান তো আলাদা, এত কথা আছেই। ভৌগোলিক দিক থেকে কোন জায়গাটি মায়াপুর সেইটা আমরা এখন দেখছি যে ঘুলিয়ে দেওয়া হচ্ছে। এটা তো শ্রী ভক্তি বিনোদ বিরোধ। এইটা বললেই বলছেন না আপনি আমাদের অসম্মান করছেন, আমাদের গুরুদেবকে আপনি সম্মান করেন না। না, সে কথা নয়। যদি বলেন আপনাদের গুরুদেব আর ভক্তিবিনোদ ঠাকুর কে উপরে, ছিল ভক্তিবিনোদ ঠাকুর। ছিল ভক্তিবিনোদ ঠাকুর আর বাবাজি মহারাজ, তারপরে প্রভুপাদের পরে এসেছেন প্রভুপাদের শিষ্যগণ। এখন যদি কেউ অভিমান করে রাগ করে বলেন যে আপনারা আমাদের আচার্যকে অসম্মান করছেন, বহু লেখালেখি দেখছি আজকাল। তা আমি সেখানে বলছি দেখুন এখানে তো তর্ক করার জায়গা নেই, আর এরকম লেখালেখি করে আমরা কিছু বুঝবো না। আপনি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে ফোন করুন না, আলোচনা করব খোলামেলা প্রমাণ দিয়ে। তর্ক যুক্তি দিয়ে তো আর কিছু হবে না। তা সেখানে ভক্তিবিনোদ ঠাকুর আর প্রভুপাদের কোনো শিষ্য, হ্যাঁ, শিল ভক্তিবিনোদ ঠাকুর অষ্টম অধস্তন শ্রী রূপানুগ আচার্যত্বে, শিল প্রভুপাদ নবম, প্রভুপাদের শিষ্যগণ দশম। তাহলে প্রভুপাদের কোনো শিষ্যের নাম তারা দিচ্ছেন, আর ভক্তিবিনোদ ঠাকুর অষ্টম, 8 নম্বর স্থানে যিনি আছেন তার সঙ্গে 10 নম্বর স্থান। কাকে অসম্মান করছি? আপনারা যেভাবে বলছেন সেইভাবে 10ম স্থানে থাকা কোনো আচার্য প্রভুপাদের শিষ্য, তাকে আপনারা যেভাবে সম্মান করেন সেইভাবে সম্মান করতে গিয়ে আমি কি ভক্তিবিনোদ বিরোধী হব? এইটা কেউ বুঝতে পারছেন না। ওই তাঁরা যা শুনেছেন বুঝেছেন, কোনোদিন 2 চোখ খুলে দেখেননি, কোনোদিন নবদ্বীপ ধাম মাহাত্ম্য পড়েছেন বলে সন্দেহ আছে, এইটি তাঁরা করছেন। তো সেখানে আমি দিনহীন, আমার বিশেষ বুদ্ধি নেই, তো সেখানে অনেক কিছু অনেকে লিখছেন। যেমন এখানে পরিক্রমা খণ্ড থেকে 5ম অধ্যায়, অষ্টদল অষ্টদ্বীপ মধ্যে অন্তর্দ্বীপ, তার মাঝে মায়াপুর মধ্যবিন্দুটি। মায়াপুর যোগপীঠ সদা গোলাকার, তথা নিত্য চৈতন্যের বিবিধ বিহার। ত্রিসহস্র ধনুতার পরিধি প্রমাণ। এখানে একটু জ্যামিতি রয়েছে। 3000 ধনু হচ্ছে পরিধি। তাহলে একটা বৃত্ত যারা এঁকেছেন কম্পাস দিয়ে, এই বৃত্তের পরিধি হয় 2 পাই আর। 2 পাই মানে 22/7, 3.14, 2 পাই আর, 2 গণিত 22/7 গণিত আর মানে রেডিয়াস, সেইটা হয় 3000 ধনু। এই অঙ্কটা করে দেখেছি, ঠাকুর মহাশয় একদম জ্যামিতি দিয়ে বলেছেন 2 পাই আর ইজ ইকাল টু 3000। তাহলে পাই আর ইজ 1500, পাই মানে 3.14, তাহলে আর ইজ 1500/3 হুইচ ইজ 500। তাহলে আর হচ্ছে 500, আর 2r দ্যাট ইজ ডি, তার মানে হচ্ছে যে ব্যাসার্ধ 500 ধনু, আর ব্যাস হচ্ছে 1000 ধনু। তাহলে যোগপীঠকে কেন্দ্র করে উত্তর দিকে 500 ধনু, মানে 0.5 কিলোমিটার একটু বেশি, কারণ একটা ধনুষ হচ্ছে 1 মিটারের একটু বড়। অর্জুনের ধনু যদি দেখেন 1 মিটারের একটু বড়, তাহলে এই 1 কিলোমিটারের কম কিন্তু 0.5 কিলোমিটারের বেশি। যোগপীঠ থেকে মোটামুটি 1 কিলোমিটার গেলে যতদূর উত্তর দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে, সেখানে দেখা যাচ্ছে যোগপীঠ, শিবাসঙ্গন, শ্রীচৈতন্য মঠ, এইসব হচ্ছে ওই মধ্যবিন্দুটি মায়াপুরের মধ্যে, এবং এই দক্ষিণ দিকে বৃদ্ধ শিবের ডোবা পর্যন্ত আসছেন। এর বাইরে তো আর স্ট্রেচ করা যায় না, বলা যায় না আমি আরো মায়াপুরকে আরো বাড়িয়ে দেবো। কলকাতা যেমন বেড়েছে, কলকাতা, গোবিন্দপুর, সুতানটি, 3টি গ্রাম নিয়ে বর্তমানের কলকাতা মহানগরী। আমরা তো সব জায়গায় কলকাতা বলি, এমনকি উত্তর 24 পরগনায় যে কেষ্টপুর, সেখানেও একটা কলকাতার 3 নম্বর আছে, হ্যাঁ, কিন্তু সেটি উত্তর 24 পরগনার অংশ, কিন্তু সেটাকেও আমরা কলকাতা বলি, বৃহত্তর গ্রেটার কলকাতা। তা আমরা তো মায়াপুরকে ওই রকম ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের দেওয়া পরিমাপকে, লেখাকে কেটে দিয়ে আমরা তো বাড়িয়ে দিতে পারবো না, বরং সরিয়ে নিয়ে যেতে পারবো না যে এইটি মায়াপুর। সব বলে এইটি মায়াপুর। অনেকে লিখছেন মায়াপুর বড় মন্দির আপনি অসম্মান, কিছু অসম্মান করা হয়নি। কেন গোস্বামী মহারাজের মঠ সেখানে নেই? মাধব গোস্বামী মহারাজের মঠ নেই? পুরী গোস্বামী মহারাজ, শান্ত গোস্বামী মহারাজ, ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ, সার গোস্বামী মহারাজ, এইসব আচার্যদের মঠ নেই? আমাদেরই তো গুরুবর্গ। সেরকম ছিল স্বামী মহারাজেরও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আছে, ভালো তো, অন্তর্দ্বীপের মধ্যে আছে। কিন্তু এইসব স্থানগুলিকে কেউ তারা মায়াপুর বলেননি। বর্তমানকালে লোকেরা কেন মায়াপুর বলছেন? এতে শিল ভক্তিবিনোদ ঠাকুরের বিরোধ হচ্ছে না? ঠাকুরমশাই যা বলে দিলেন তার বাইরে করে দেওয়া হচ্ছে। তাই এসব অনেকে অনেক কিছু লিখছেন যেগুলির কোনো প্রমাণ নেই।
দাঁড়ান, আর একটা জিনিস আছে। বলে এই যে মন্দির হয়েছে এটা একটা বিশেষ মন্দির, আপনি কেন অসম্মান করছেন? তার আবার বলেন যে নিত্যানন্দ প্রভু বলেছেন যে এইখানে একটা বিরাট মন্দির হবে, সেইখানে লোকেরা বুঝিয়ে দেবে গৌর সুন্দরের সেবা কিভাবে করতে হয়। নিত্যানন্দ প্রভু বলেছেন যে এইখানে একটি বড় মন্দির হবে, সেইখানে সবাই শিখিয়ে দেবে গৌর সুন্দরের সেবা কোথায় করতে হয়। দেখিয়ে দিন তো, কোথায় আছে? শ্রী চৈতন্য ভাগবতে, শ্রী চৈতন্য চরিতামৃতে, যে বৃদ্ধ শিবের ডোবার দক্ষিণে সেইটিকে মায়াপুর বলা হবে, সেইখানে একটি বড় মন্দির হবে, তারা শিখিয়ে দেবেন গৌর সুন্দরের কেমন সেবা করতে হয়। এগুলি কোনো কথা? এগুলো কোথা থেকে শুনেছেন? তা এই সব তারা বুঝতে পারছেন না। তা ভালো তারা এসেছেন, আমি তাদেরকে বলেছি সম্মান দিয়ে যে আপনি সম্মানীয়, আপনি এইখানে লিখুন, আমার ফোন নাম্বার দিন, আমরা খোলামেলা আলোচনা করব। আর শিল ভক্তিবিনোদ ঠাকুরের লিখিত নবদ্বীপ ধাম পরিক্রমা, সেখানকার বিরোধ করা হচ্ছে, কেউ কিছুই বলবেন না। আমরা ধীরে ধীরে এইসব বিষয়ে আলোচনা করব। সমস্যা সব দিকেই সমস্যা। শুদ্ধ ভক্তি কি, ভক্ত কে, অভক্ত কে, ভক্তব্রূপ কে, মায়াপুর কোন স্থান, যোগপীঠ কি, জন্মস্থানের কি গুরুত্ব। ঠাকুর মহাশয় লিখেছেন যে শ্রী বিষ্ণুপ্রিয়া পত্রিকা প্রথম বর্ষ, শ্রী শ্রী নবদ্বীপ ধাম, সেখানে বলেছেন বল্লাল দিঘির দক্ষিণ কোণে একটি অপূর্ব স্থান আছে, সেখানে অট্টালিকা নির্মাণ করত শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া, শ্রী সচিমাতা প্রভৃতি শ্রীমূর্তি সেবা প্রকাশ করা যাইতে পারে, যেটাই এখন হয়েছে। প্রভূত ঐশ্বর্যশালী গৃহস্থ বৈষ্ণবদিগের কর্তব্য এই যে অবিলম্বে শ্রী শ্রী মহাপ্রভুর জন্মস্থানে একটি বৃহৎ স্তম্ভ নির্মাণ করেন। জগন্নাথ মিশ্রের গৃহ নির্দেশক স্তম্ভের উপরে একটি বৃহৎ পতাকা ও একটি আলোক দেওয়া কর্তব্য। কিন্তু ঠাকুর মহাশয়েরই আমরা অনুগত, এইটা দেখিয়ে সব সেইটা সরিয়ে নিয়ে অন্য জায়গায় বলছেন এইটা দেখেছেন। রানীর ধর্মশালা থেকে উত্তর দিকে আলোকময় অট্টালিকা দেখলেন ঠাকুর মহাশয়, বল্লাল দিঘির কোণে শ্রী যোগপীঠ, সেইটা জোর করে সরিয়ে দিয়ে এইখানটা দেখেছিলেন। কত কি সমস্যার জগতের মধ্যে রয়েছে। তাদের মায়াপুর নিয়ে ভুল ধারণা,